চোল সাম্রাজ্য দক্ষিণ ভারতের গৌরবের ময় এক ইতিহাস। চোল সাম্রাজ্য ছিল দক্ষিণ ভারতের ইতিহাসের এক অন্যতম বৃহৎ এবং শক্তিশালী সাম্রাজ্য। তামিল ভাষাভাষী অঞ্চলে গড়ে ওঠা এই সাম্রাজ্য মধ্যযুগের রাজনৈতিক শক্তি এবং সমুদ্র বাণিজ্য, স্থাপত্য ও সংস্কৃতির ক্ষেত্রে অসাধারণ উন্নতি ঘটায়। চোলদের প্রভাব শুধু ভারতের দক্ষিণ অংশে সীমাবদ্ধ ছিল না। শ্রীলঙ্কা, দক্ষিণ পূর্ব এশিয়া কিছু অঞ্চলে তাদের শাসন বিস্তার লাভ করেছিল। নবম থেকে 13শ শতক পর্যন্ত তামিলনাড়ু, ভারত এবং মধ্যযুগীয় ভারতে চোল সাম্রাজ্যের পরিচয় এবং প্রাচীন ইতিহাস। প্রাচীনতত্ত্ব। চোল রাজবংশের ইতিহাস অত্যন্ত প্রাচীন। প্রাচীন তামিল সাহিত্য, বিশেষ করে সঙ্গম সাহিত্য এবং বিভিন্ন শিলালিপিতে চোলদের উল্লেখ পাওয়া যায়। তবে সাম্রাজ্য হিসেবে চোলদের প্রকৃত উত্থান ঘটেছিল নবম শতকে। চোলদের রাজধানী বিভিন্ন সময়ে পরিবর্তন হয়েছে, তবে দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল তাঞ্জাভুর এবং গৈঙ্গকোন্ড চোলমপুর। ভৌগোলিক বিস্তার। চোল সাম্রাজ্য মূলত আধুনিক তামিলনাড়ু, কর্ণাটক, কেরালার কিছু অংশ নিয়ে গড়ে উঠেছিল। সময়ের সঙ্গে সঙ্গে তাদের অধিকার বিস্তার লাভ করেছিল দক্ষিণ পূর্ব ভারতের পুরো উপকূলীয় অঞ্চল, শ্রীলঙ্কার উত্তর এবং মধ্যভাগ, মালদ্বীপ ও লাক্ষাদ্বীপ, দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু অঞ্চল, গঙ্গা যমুনা অববাহিকার এরিয়ে উত্তরে। এই বিশাল ভৌগোলিক বিস্তার চোল সাম্রাজ্যকে মধ্যযুগীয় ভারতের অন্যতম শক্তিশালী সাম্রাজ্যে পরিণত করে। চোল রাজবংশের রাজনৈতিক উত্থান। প্রথম দিকে চোলরা ছিল আঞ্চলিক ছোট শক্তি। পরে ধীরে ধীরে তারা সামরিক শক্তি এবং প্রশাসনিক দক্ষতার মাধ্যমে দক্ষিণ ভারতের বড় অংশ দখল করে নেয়। চোল সাম্রাজ্যের শক্তিশালী বিকাশ ঘটতে থাকে প্রধান তিনটি শতকে: নবম, দশম এবং 11শ শতকে। এই সময় চোলরা দক্ষিণ ভারতের প্রধান শক্তিতে পরিণত হয়। নবম শতকে বিজয়ালয় চোল কর্তৃক তাঞ্জাভুর অঞ্চল দখল করে চোল শক্তির পুনর্জাগরণ ঘটে। আধুনিক চোল সাম্রাজ্যের ভিত্তি তিনি স্থাপন করেন। দশম শতকে আদিত্য চোল তার পার্শ্ববর্তী শাসকদের মাধ্যমে পার্শ্ববর্তী অঞ্চল দখল করেন এবং সামরিক শক্তির বৃদ্ধি করেন। 985 থেকে 1014 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজা চোল এর শাসন সাম্রাজ্যকালে সোনালী যুগ অর্থাৎ স্বর্ণযুগের সূচনা ঘটে। শ্রীলঙ্কা, কেরালা, পাণ্ড্য অঞ্চলে বিজয় তিনি লাভ করেন। 1014 থেকে 1044 খ্রিস্টাব্দ রাজেন্দ্র চোলের সাম্রাজ্যে তখন শাসনকাল চলে। তিনি তার সাম্রাজ্যে সর্বোচ্চ বিস্তার লাভ করেন, গঙ্গা অভিযান এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় নৌ অভিযান চালান। 13শ শতক উত্তরাধিকার সংকট এবং পাণ্ড্য শক্তির উত্থান এবং প্রশাসনিক দুর্বলতার ফলে চোল সাম্রাজ্যের পতন ঘটে। এই সময়রেখা থেকে স্পষ্ট হয় যে চোল উত্থানের সময় একটি ধারাবাহিক প্রক্রিয়া। এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের শক্তি এবং অভিজ্ঞতা সঞ্চিত হয়, যা শেষ পর্যন্ত দক্ষিণ ভারতের সর্বশ্রেষ্ঠ সাম্রাজ্য গড়ে তুলেছিল। বিজয়ালয় চোল ও আদিত্য চোল সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর। বিজয়ালয় চোল প্রতিষ্ঠাতা। বিজয়ালয় চোল ছিলেন আধুনিক চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তিনি প্রায় নবম শতক থেকে তাঞ্জাভুর অঞ্চল দখল করতে থাকেন এবং চোল শক্তির পুনর্জাগরণ ঘটে। পল্লব ও পাণ্ডব শক্তির দুর্বলতার সুযোগে তিনি নিজের শাসন প্রতিষ্ঠা করেন। তার প্রধান অবদান: চোল শক্তির পুনর্জাগরণ করেন এবং রাজনৈতিক ভিত্তি স্থাপন করেন। তাঞ্জাভুরকে রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করেন। ভবিষ্যৎ সম্প্রসারণের পথ প্রশস্ত করেন। প্রশাসনিক কাঠামোর প্রাথমিক রূপরেখা তিনিই প্রণয়ন করেন। আদিত্য চোল এবং শক্তি বৃদ্ধি। বিজয়লাল চোলের পরে আদিত্য চোল শক্তি আরও বেড়ে ওঠে। তিনি পার্শ্ববর্তী অঞ্চল দখল করেন এবং সামরিক শক্তি বৃদ্ধি করেন। প্রশাসন সুসংগঠিত করেন। তার উল্লেখযোগ্য অর্জন: পল্লব রাজ্যের পতন ঘটান। কোঙ্গু দেশ এবং তানভই মণ্ডল অঞ্চল তিনি দখল করেন। পশ্চিমে গঙ্গ রাজ্যের বিরুদ্ধে তিনি সামরিক অভিযান চালান। প্রশাসনিক ব্যবস্থাকে আরও সুদৃঢ় করেন। আদিত্য চোল প্রথম তার শাসনকালে চোল সাম্রাজ্যে একটি আঞ্চলিক শক্তি থেকে বৃহত্তর সাম্রাজ্যে রূপান্তরিত করেন। রাজা চোল সোনালী যুগের সূচনাকারী।
রাজা চোল 985 থেকে 1014 খ্রিস্টাব্দে চোল সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ শাসক ছিলেন। তার শাসনকালে সাম্রাজ্যের রাজনৈতিক, সামরিক, প্রশাসনিক, সাংস্কৃতিক সব ক্ষেত্রেই অভূতপূর্ব উন্নতি হয়। সামরিক সাফল্য: তিনি পান্ড অঞ্চল দখল করেন, কেরালায় প্রভাব বিস্তার করেন এবং শ্রীলঙ্কার উত্তরাংশ দখল করেন। তার সামরিক কৌশল, সেনাবাহিনীর শক্তি অপ্রতিদ্বন্দ্বিত ছিল। মালদ্বীপ তার নিয়ন্ত্রণে আসে। প্রশাসনিক সংস্কার: তিনি ভূমি জরিপ করেন এবং কর ব্যবস্থার উন্নতি করেন, রাজস্ব সংগ্রহ নিয়ন্ত্রণ করতে থাকেন এবং তার প্রশাসনিক সংস্কারে সাম্রাজ্যের অর্থনৈতিক ভিত্তি মজবুত করে তোলে। সাংস্কৃতিক অবদান: তার সময় মন্দির নির্মাণ হয় ব্যাপকভাবে। সবথেকে বিখ্যাত স্থাপনা হল বৃহদীশ্বর মন্দির তাঞ্জাভুরে, যা বিশ্ব ঐতিহ্যের একটি অংশ। এই মন্দিরটি 1010 খ্রিস্টাব্দে সম্পন্ন হয়। নৌবাহিনীর গঠন: তার শক্তিশালী নৌবাহিনী গঠন করেন, যা পরবর্তী সময়ে তার পুত্র রাজেন্দ্র চোল প্রথম এর দক্ষিণ পূর্ব এশিয়া অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজেন্দ্র চোল প্রথম সাম্রাজ্যের সর্বোচ্চ বিস্তার। গঙ্গাইকোন্ড চোল: রাজেন্দ্র চোল 1014 থেকে 1044 খ্রিস্টাব্দ পর্যন্ত সাম্রাজ্যকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যান। তিনি গঙ্গা অবধি অভিযান করেন এবং পরিচালনা করেন। শ্রীলঙ্কা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করেন। দক্ষিণ পূর্ব এশিয়ায় নৌ অভিযান পরিচালনা করেন। তার উপাধি গঙ্গাইকোন্ড চোল, অর্থাৎ যিনি গঙ্গা জয় করেছেন, কারণ তিনি উত্তর ভারতের গঙ্গা অঞ্চলকে বিজয় লাভ করেন। তিনি গঙ্গাইকোন্ড চোল পুরম নামে একটি নূতন রাজধানী স্থাপন করেন, যা তার বিজয়ের স্মারক হিসেবে নির্মিত হয়। সামরিক অভিযানের বিবরণ: উত্তর ভারতের অভিযান: বাংলা, উড়িষ্যা এবং বিহার পর্যন্ত অভিযান চালানোর পরে তিনি গঙ্গা নদীর জল সংগ্রহ করেন এবং তা নিয়ে নূতন রাজধানীতে একটি কৃত্রিম হ্রদ নির্মাণ করেন। শ্রীলঙ্কা বিজয়: তার পিতা শুরু করেন শ্রীলঙ্কার বিজয়, তিনি সম্পন্ন করেন। পুরো দ্বীপটি চোল সাম্রাজ্যের নিয়ন্ত্রণে আসে। দক্ষিণ পূর্ব এশিয়ার অভিযান: শ্রী বিজয় সাম্রাজ্য আধুনিক ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া এর বিরুদ্ধে নৌ অভিযান চালান এবং যা ভারতীয় ইতিহাসের একটি অভূতপূর্ব ঘটনা। চোল প্রশাসনের ব্যবস্থা: একটি উন্নত শাসন কাঠামো। চোল প্রশাসন ছিল অত্যন্ত সুসংগঠিত এবং উন্নতও ছিল। এটি ছিল কেন্দ্রীয় এবং স্থানীয় উভয় স্তরের সমন্বয়ে গঠিত একটি দক্ষ শাসন ব্যবস্থা। কেন্দ্রীয় প্রশাসন: রাজা ছিলেন সর্বোচ্চ শাসক, সেনাপতি ও বিচারক। তার অধীনে ছিল মন্ত্রী, সামরিক কর্মকর্তা, রাজস্ব বিভাগ, রাজসভায় বিদ্বান এবং পুরোহিত ও সেনাপতির পরামর্শ দিতেন। তো এখানে দেখা যাচ্ছে যে রাজা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ছিলেন। তার নিচে ছিল মন্ত্রী পরিষদ, যারা নীতি নির্ধারণে সহায়তা করত। তার নিচে থাকতো সামরিক বিভাগ, প্রতিরক্ষা ও বিজয়ের জন্য। স্থানীয় শাসন: চোলদের বিশেষত্ব: চোলদের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল স্থানীয় শাসন ব্যবস্থা। গ্রামগুলো পরিচালনা হতো 3 ধরনের প্রতিষ্ঠার মাধ্যমে: সভা, ব্রাহ্মণ এবং অধ্যুষিত গ্রামের পরিচালনা পরিষদ, উর, সাধারণ গ্রামের পরিষদ, নগরম, বাণিজ্যিক শহরের পরিষদ। এই প্রতিষ্ঠানগুলির কাজ ছিল কর এবং সংগ্রহ করা এবং রাজস্ব ব্যবস্থায় কই গেল বেরিয়ে গেল কর সংগ্রহ এবং রাজস্ব ব্যবস্থাপনা। রাজা ও জল ব্যবস্থার রক্ষণাবেক্ষণ করা রাস্তা এবং জল ব্যবস্থা রক্ষণাবেক্ষণ করা, স্থানীয় বিচার এবং ব্যবস্থা পরিচালনা করা, কৃষি উন্নয়ন এবং সেচ ব্যবস্থার তত্ত্বাবধান। এই স্থানীয় স্বশাসন ব্যবস্থা প্রাচীন বিশ্বের একটি অনন্য গণতান্ত্রিক পরীক্ষা। কৃষি, সেচ ও বাণিজ্য অর্থনীতিকের ভিত্তি। ভূমি এবং রাজস্ব ব্যবস্থা কেমন ছিল? চোল অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি। ভূমি জরিপ করা নিয়মিত হতো। ভূমির ধরন অনুযায়ী তাকে 3 শ্রেণীতে ভাগ করা হতো: করযোগ্য জমি, মন্দিরযোগ্য এবং কৃষিকাজের জন্য। করযোগ্য জমিতে রাজস্ব সংগ্রহের উৎস ছিল। মন্দিরের জমি দেবত্ব সম্পত্তি এবং কৃষিকাজের জমি উৎপাদনশীল জমি হিসেবে পরিচিত ছিল। রাজস্ব সংগ্রহের মাধ্যমে সেনাবাহিনী, প্রশাসন এবং মন্দির পরিচালনা চলত। উন্নত সেচ ব্যবস্থা:
চোলরা উন্নত সেচ ব্যবস্থা তৈরি করেছিল। তারা জলাধার নির্মাণ করে খাল তৈরি করত এবং নদীর জল সংগ্রহ করত। ফলে কৃষি উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পায়। সমুদ্র বাণিজ্য এবং নৌ বাণিজ্য। চোলরা সামুদ্রিক বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল। তাদের বাণিজ্য চলত চীন, আরব, দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে। রপ্তানি দ্রব্য, মশলা, মরিচ, এলাচ, দারুচিনি এইসব চলত। বস্ত্র, রেশম, মূল্যবান রত্ন এবং পাথর, হস্তশিল্প এবং ধাতব দ্রব্য। প্রধান বন্দর, নাগাপট্টিনম ছিল চোল সাম্রাজ্যের প্রধান বাণিজ্যিক বন্দর, যা আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র হিসেবেও পরিচিত ছিল। নৌবাহিনীর ভূমিকা। ভারতের ইতিহাসে চোলদের নৌবাহিনীর বিশেষত্ব খুব গুরুত্ব পায়। তাদের প্রধান কাজ ছিল সমুদ্রপথ রক্ষা, বিদেশি অভিযান পরিচালনা এবং বাণিজ্য সুনিশ্চিত করা। শিল্প, স্থাপত্য, ধর্ম এবং সাংস্কৃতিক গৌরব। দ্রাবিড় এবং স্থাপত্যের চরম নিদর্শন। চোল সাম্রাজ্যের দ্রাবিড় স্থাপত্যের একটি উৎকৃষ্ট উদাহরণ। বৈশিষ্ট্য ছিল উঁচু গোরপুরম এবং বিশাল মন্দির, সূক্ষ্ম ভাস্কর্য। বৃহদীশ্বর মন্দির তাঞ্জাভুর, যেটি অবস্থান করছে, গৈঙ্গকোন্ড চোলপুরম মন্দির এর শ্রেষ্ঠ নিদর্শন। এই মন্দিরগুলো ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের একটি অংশ। চোল ব্রোঞ্জ শিল্প। চোল ব্রোঞ্জের শিল্প বিশ্ববিখ্যাত, বিশেষভাবে নটরাজ মূর্তি, নৃত্যরত শিবের একটি মূর্তি বিশ্ব শিল্পের একটি অমর নিদর্শন। চোল শিল্পীরা হারানো মোম পদ্ধতি অর্থাৎ লস্ট ওয়ার্কস মেথড অসাধারণ মূর্তি তৈরি করত, যা আজও প্রযুক্তির একটি বিস্ময়। ধর্ম ও সমাজ ব্যবস্থা। চোলরা প্রধানত হিন্দু ধর্মের শিব এবং বৈষ্ণবের আরাধনা করত। মন্দির ছিল ধর্মীয় এবং অর্থনৈতিক সামাজিক এই তিন ধরনের কেন্দ্র। মন্দির ছিল পূজাস্থল নয়, এটি ছিল শিল্প, শিক্ষা এবং বাণিজ্যের কেন্দ্রবিন্দু। উল্লেখযোগ্য তথ্য। চোল ব্রোঞ্জ এবং মূর্তি, চোলরা যে মূর্তি তৈরি করত সেগুলি বিশ্বে আজও জাদুঘরে রাখা হয়। মেট্রোপলিটন, ব্রিটিশ মিউজিয়াম এইসব জায়গাতে এখনও রয়েছে, প্রদর্শিত হয় এবং ভারতীয় শিল্পের গৌরবময় এক ইতিহাসের প্রতীক হিসেবে আজও। পতনের কারণ এবং ঐতিহাসিক তাৎপর্য। পতনের প্রধান কারণ হচ্ছে উত্তরাধিকার সংকট, পাণ্ড্য শক্তির উত্থান, প্রশাসনিক দুর্বলতা, সামরিক চাপ। দক্ষ উত্তরাধিকারের অভাবে সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। একাধিক দাবিদার সংঘাত করতে শুরু করে। দক্ষিণে পাণ্ড্য অঞ্চলের রাজবংশ পুনরায় শক্তিশালী হয়ে ওঠে। চোলদের বিরুদ্ধে সফল অভিযান চালানোয়। প্রশাসনিক দুর্বলতা, কেন্দ্রীয় নিয়ন্ত্রণ শিথিল হয়, স্থানীয় শাসকরা স্বাধীন হয়ে ওঠে এবং সাম্রাজ্যের বিচ্ছিন্নতা বেড়ে যায়। সামরিক চাপ ও আক্রমণ, উত্তর থেকে মুসলিমদের আক্রমণ এবং দক্ষিণে পাণ্ড্য হোয়সাল শক্তির চাপ সাম্রাজ্যকে অবসন্ন করে তোলে। ঐতিহাসিক তাৎপর্য এবং উত্তরাধিকার। চোল সাম্রাজ্য ছিল মধ্যযুগীয় ভারতের এক অসাধারণ সভ্যতা এবং প্রশাসনিক শক্তির উদাহরণ। তাদের অবদান আজও ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে স্থান দখল করে আছে। গ্রাম স্বশাসন, শক্তিশালী নৌবাহিনী, আন্তর্জাতিক বাণিজ্য, স্থাপত্য, ব্রোঞ্জ শিল্প, সেচ ব্যবস্থা সবই তারা উন্নতির চরম শিখরে পৌঁছেছিল। চোল সাম্রাজ্য প্রমাণ করে যে একটি সুসংগঠিত প্রশাসন, শক্তিশালী নৌবাহিনী এবং সমৃদ্ধ শক্তির সমন্বয়ে একটি সাম্রাজ্য কীভাবে শতাব্দী ধরে টিকে থাকতে পারে এবং বিশ্ব ইতিহাসে অমর হয়ে থাকে।